হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাইপো জেলার আবাসিক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একজন দমকল কর্মী সহ অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে ৪৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এখনও নিখোঁজ রয়েছেন ২৭৯ জন। ৮টি ভবনের মধ্যে ৪টির আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে। স্থানীয় গণমাধ্যম জানায় এক শিশু সহ ২জনকে উদ্ধার করা হয়েছে। এদিকে এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাইপো জেলার ওয়াংফুক কোর্ট ৮টি ব্লক নিয়ে গঠিত একটি আবাসন কমপ্লেক্স, যেখানে প্রায় ২,০০০ আবাসিক ইউনিট রয়েছে। স্থানীয় সরকারি সম্প্রচার মাধ্যম RTHকে জানায়, সেখানকার ওয়াং চিয়ং হাউস নামের একটি ভবনে প্রথম আগুন লাগে। দুপুর ২টা ৫২ আগুন লাগার খবর পায় পুলিশ। এরপর দুই পাশে অবস্থিত আরও ২টি ভবনে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন এবং ভেতরে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারের চেষ্টা করেন। এক বিবৃতিতে হংকং সরকার জানিয়েছে, ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকেরা কয়েকজনকে মৃত ঘোষণা করেন। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন কর্মীও নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কয়েকজন। আবাসিক কমপ্লেক্সটি সমুদ্রের ধারে এবং প্রধান মহাসড়কের পাশে অবস্থিত। প্রায় ৪,৬০০ জন বাসিন্দা এখানে বাস করেন। অগ্নিকাণ্ডের কারণে তাইপো রোডের একটি পুরো অংশ বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছে হংকংয়ের পরিবহন বিভাগ। শহরের প্রধান ২ মহাসড়কের একটি হয় যান চলাচল বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়। মনিরুজ্জামান বাবু, ৭১। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের চুরাচাঁদপুর এবং কাংকপি জেলায় অভিযান চালিয়ে একটি দূরপাল্লার রকেট, ৪০ কেজি বিস্ফোরক এবং বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার পরিচালিত হয়েছে এই অভিযান। এছাড়া কাংকপি জেলার গেলবাং জঙ্গল থেকে একটি CMG কার্বাইন এবং ম্যাগজিন, একটি .303 রাইফেল, 2টি পিস্তল, 9টি ভারতীয় বোল্ট অ্যাকশন সিঙ্গেল ব্যারেল রাইফেল, বিভিন্ন ক্যালিবারের ৪৬ রাউন্ড তাজা গোলাবারুদ, একটি ভারতীয় গ্রেনেড, সেফটি ফিউজ এবং ডিটোনেটর উদ্ধার করেছে পুলিশ সদস্যরা। ২০২৩ সালে কুকি ও মেইতেই ২ জাতিগোষ্ঠীর দাঙ্গায় উত্তপ্ত হয়ে ওঠে মণিপুরের বিস্তীর্ণ এলাকা। রাজ্য জুড়ে সংঘর্ষের মাঝে এ বছরের ৯ ফেব্রুয়ারি পদত্যাগ করেন মণিপুরের তৎকালীন মুখ্যমন্ত্রী N বীরেন সিংহ। ১৩ ফেব্রুয়ারি থেকে রাষ্ট্রপতি শাসন শুরু হয়েছে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে। ৩,৪৬,০০,০০০ বাসিন্দারে ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর। ৪,১৯,০০,০০০ বাসিন্দা নিয়ে এ তালিকায় সবার উপরে আছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। এর আগে ২০০০ সালে প্রকাশিত জাতিসংঘের সর্বশেষ সমীক্ষায় জাপানের রাজধানী টোকিও হয়েছিল বিশ্বের বৃহত্তম শহর। বর্তমানে টোকিও আছে ৩ নম্বরে। জাতিসংঘের নতুন এক সমীক্ষায় উঠে এসেছে এসব তথ্য। মনিরুজ্জামান বাবুর আরও একটি রিপোর্ট। সারা বিশ্বেই মানুষ শহরমুখী। এতে শহরে বাড়ছে মানুষের ভিড়, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মেগা সিটির সংখ্যা। রাজধানী ঢাকার জনসংখ্যা ও পরিধিও দিন দিন বাড়ছে। আর এতে করে ঢাকার নবম থেকে বিশ্বের দ্বিতীয় জনবহুল নগরে পরিণত হয়েছে। জাতিসংঘের নতুন এক সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। জাতিসংঘ ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫ শিরোনামে এই প্রতিবেদন প্রকাশ করে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার দ্রুত জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণগুলোর একটি হল গ্রাম থেকে রাজধানীতে মানুষের অভিবাসন। কাজের সুযোগের সন্ধান কিংবা জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বন্যা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো সমস্যার কারণে বহু মানুষ ঢাকা ছাড়াও অন্যত্র বসবাসের জন্য শহরমুখী হচ্ছে। ঢাকায় এখন ৩,৬৬,০০,০০০ মানুষ বসবাস করেন। তবে এই নগরের জনসংখ্যা যে হারে বাড়ছে, তাতে ২০৫০ সাল নাগাদ ঢাকাই বিশ্বের সবচেয়ে জনবহুল নগরে পরিণত হবে বলে পূর্বাভাস দিয়েছে জাতিসংঘ। সবশেষ তালিকা অনুযায়ী এখন বিশ্বের সবচেয়ে জনবহুল শহর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। বর্তমানে ৪,১৯,০০,০০০ মানুষ জাকার্তায় বসবাস করেন। ইন্দোনেশিয়ার ঘনবসতিপূর্ণ দ্বীপ জাভার পশ্চিমাঞ্চলে অবস্থিত জাকার্তা একটি উপকূলীয় শহর।
ঢাকার পরে আছে জাপানের রাজধানী টোকিও। তবে জাকার্তা ও ঢাকার তুলনায় গত ২৫ বছরে টোকিওতে জনসংখ্যা বৃদ্ধি অনেকটাই স্থিতিশীল থেকেছে। টোকিওর বর্তমান জনসংখ্যা ৩,৩৪,০০,০০০। এর আগে ২০০০ সালে জাতিসংঘ প্রকাশিত মূল্যায়নে বিশ্বের সবচেয়ে জনবহুল নগর ছিল টোকিও। ২০০০ সালের পর টোকিওর তুলনায় জাকার্তার জনসংখ্যা ৫ গুণ হারে এবং ঢাকার জনসংখ্যা ৭ গুণ হারে বৃদ্ধি পেয়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১। অধিকৃত পশ্চিম তীরের তুবাত শহরে সাজোয়া যান নিয়ে বড় ধরনের অভিযানে নেমেছে ইসরায়েলি বাহিনী। বুধবার সেনারা শহরটিতে অবস্থান নেয় এবং কিছু ফিলিস্তিনি বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দেয়। তুবাসের গভর্নর আহমেদ স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বই খাতা নিয়ে হাঁটবেন, কিন্তু সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে যুদ্ধের বাস্তবতায়। পানির জন্য লাইনে দাঁড়িয়ে তাঁবুর নিচে রোদ ঝড় সহ্য করে দিন কাটছে রাজান আল সাইদির। গাজার রাফা থেকে বাস্তুচ্যুত হয়ে ২০ বছর বয়সী ফিলিস্তিনি শিক্ষার্থী রাজানের মতো অনেকেই এখন আর বই খাতার নয়, স্বপ্ন দেখেন বিকল্প নিরাপদ আশ্রয়ের। বিস্তারিত রিপোর্টে। গাজার খান ইউনিসে আল আকসা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হিসেবে প্রবেশ করার স্বপ্ন ছিল রাজানের, সেখানে এখন আশ্রয় নিতে হয়েছে বাস্তুচ্যুত হয়ে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশোনা করার কথা ছিল আমার, অথচ আমি এসেছি পানি আনতে। এমন দৃশ্য আমি কখনো দেখিনি, ভাবতেও পারিনি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশোনা করার কথা ছিল আমার, অথচ আমি এসেছি পানি আনতে। এমন দৃশ্য আমি কখনো দেখিনি, ভাবতেও পারিনি। হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর কয়েক মাসের মধ্যেই প্রায় ৪০,০০০ শিক্ষার্থীকে ক্লাসরুম ছেড়ে বিকল্প হিসেবে বেছে নিতে হয়েছে অনলাইন পদ্ধতিকে। ধ্বংস হয়েছে বহু ভবন, বাস্তুচ্যুত হয়েছেন শিক্ষকরাও। এই একই ক্যাম্পাসে আশ্রয় নিয়েছেন ৫৩ বছর বয়সী গবেষণা পদ্ধতির শিক্ষক ফায়েজ আবু হাজ্জারও। পরিবার নিয়ে গত বছরের এপ্রিল থেকে তিনি থাকছেন এই বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী তাঁবুতে। আমি এখানেই থাকি, এখানেই পড়াই, কিন্তু দুর্বল ইন্টারনেট আর বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনলাইন ক্লাস চালিয়ে যাওয়া খুবই কঠিন। ক্যাম্পাসে আশ্রয় নেওয়া মানুষের সংখ্যা এখন প্রায় ৩৭,০০০। শিক্ষার্থীদের জন্য সরাসরি উপস্থিতিতে শিক্ষা যতটা জরুরি, তার চেয়েও এসব বাস্তুচ্যুত মানুষের জন্য বিকল্প আশ্রয় নিশ্চিত করা জরুরি বলে জানান শিক্ষার্থীরা। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাপক ক্ষতির কারণে আন্তর্জাতিক সহায়তা ছাড়া গাজা পুনর্গঠন অসম্ভব, আর এই পুনরুদ্ধার প্রক্রিয়া নিতে পারে কয়েক দশক। এখন আর বই খাতার স্বপ্ন নিয়ে নয়, প্রতিদিন বাঁচার লড়াই চালিয়ে যেতে হচ্ছে রাজানের মতো হাজার হাজার শিক্ষার্থীকে। তাদের স্বপ্ন কি আবারও ফিরবে ধ্বংসস্তূপের ওপারে? এই প্রশ্ন থেকেই যায়। চৈতি সরওয়ার, ৭১। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের শাসন নিয়ে মন্তব্যের দায়ে দেশটির প্রখ্যাত এক সাংবাদিককে ৪ বছর ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার তুরস্কের এক আদালত সাংবাদিক ফাতিহ আল তাইলিকে এই কারাদণ্ড দিয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টিআরটি জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে এরদোয়ানের শাসন নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। ভিডিওতে দেশটিতে পরিচালিত এক জরিপের বরাত দিয়ে বলা হয়, বেশিরভাগ তুর্কি নাগরিক এরদোয়ানের আজীবন ক্ষমতায় থাকার বিপক্ষে। সে সময় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সহকারী অক্তাই সারাল এই মন্তব্যকে বেপরোয়া বলে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। টিআরটি প্রতিবেদনে বলা হয়েছে, ইস্তাম্বুলের আদালত প্রেসিডেন্টকে হুমকি দেওয়ার অভিযোগে আল তাইলিকে দোষী সাব্যস্ত করেছেন এবং তিনি কারাগারে থাকবেন। নিউজিল্যান্ডের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের চূড়ায় ওঠার সময় প্রাণ হারিয়েছেন ২ পর্বতারোহী। বুধবার মাউন্ট কুক পর্বত থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। নিহতদের একজন যুক্তরাষ্ট্রের নাগরিক। বিবিসি জানায়, সোমবার গাইডসহ ৪ জনের একটি দল ৩৭২৪ মিটার উঁচু চূড়াটিতে আরোহণের চেষ্টা করছিলেন। হঠাৎ তুষার ধসে পাহাড় থেকে ছিটকে পড়ে তারা। হেলিকপ্টার নিয়ে রাতভর অভিযান চালায় উদ্ধারকারী দল। ভোরে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় ২ জনকে। পরবর্তীতে উদ্ধার করা হয় বাকি ২ জনের মরদেহ। দক্ষিণ আল্পসের উপরে অবস্থিত আওরাকি মাউন্ট কুক পর্বত শৃঙ্গটির বড় বড় ফাটল এবং অপ্রত্যাশিত বৈরী আবহাওয়ার কারণে প্রায় এখানে দুর্ঘটনার মুখোমুখি হন অভিযাত্রীরা।
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের কাছে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার দুপুরে ন্যাশনাল গার্ডের 2 সদস্যকে গুলি করা হয়। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI এর পরিচালক ক্যাশ প্যাটেল সাংবাদিকদের জানিয়েছেন ওই 2 সদস্যের অবস্থা গুরুতর। এর আগে ওয়েস্ট ভার্জিনিয়ার গভর্নর প্যাট্রিক মরিসি জানিয়েছিলেন ন্যাশনাল গার্ডের আহত ওই 2 সদস্য মারা গেছেন। পরে জানা যায় তারা বেঁচে আছেন, তবে অবস্থা সংকটাপন্ন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। এদিকে ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা জেফ্রি ক্যারল জানান হামলাকারী একজনই এবং ঘটনাস্থলেই তাকে গুলি করা হয়। আমি প্রতিদিন ওই ভবনে কাজ করি এবং জানি যে অনেক লোক মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পোশাক পরে আছে। আমি কেবল তাদের ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই তারা যা করছে তার জন্য। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং আমরা প্রার্থনা করি যে তারা নিরাপদে থাকবে। ইউক্রেন যুদ্ধ বন্ধে ওয়াশিংটনে প্রস্তাবিত শান্তি চুক্তি নিয়ে কিয়েভকে আর নির্দিষ্ট কোনো কঠোর সময়সীমা দিচ্ছে না যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী বৃহস্পতিবারের ডেডলাইন থেকে সরে এসে তিনি জানান আলোচনায় কিছু অগ্রগতি হলে চুক্তি হবে। এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেন রাশিয়া ও ইউক্রেনের সাথে মার্কিন সমালোচকদের আলোচনায় অগ্রগতি হয়েছে। মস্কো কিছু ছাড়ও দিয়েছে, তবে সেসব বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। এর আগে গত সপ্তাহে প্রকাশিত শান্তি পরিকল্পনার কাঠামো বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে আশঙ্কা তৈরি হয় যে ট্রাম্প প্রশাসন হয়তো ইউক্রেনকে মস্কোর প্রতি পক্ষপাতমূলক একটি চুক্তিতে রাজি করানোর চেষ্টা করছে। ট্রাম্প বলেন তার বিশেষ দূত স্টিভ উইটকফ আগামী সপ্তাহে মস্কো গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করবেন। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে ইউরোপীয় দেশগুলোর সাথে আলোচনা চলমান বলেও জানান ট্রাম্প। দুর্নীতির দায়ে পেরুর সাবেক প্রেসিডেন্ট মার্টিন ভিজকারারকে 14 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পেরুর একটি আদালত এই রায় দেয়। আদালতের রায় বলা হয়েছে ভিজকারার 2011 থেকে 2014 সাল পর্যন্ত দক্ষিণ মোকিগুয়া অঞ্চলের গভর্নর থাকাকালীন চুক্তির বিনিময়ে নির্মাণ সংস্থা থেকে $6,71,000 ঘুষ নিয়েছিলেন। গত অক্টোবরে শুরু হওয়া বিচার চলাকালীন ভিজকারার এই অভিযোগ অস্বীকার করে দাবি করেন তিনি রাজনৈতিক নিপীড়নের শিকার। ভিজকারার 2018 সালে পেরুর ক্ষমতায় আসেন। 2021 সালের নির্বাচনে ভিজকারার কংগ্রেশনাল প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন। তিনি 2019 সালে আইনসভা ভেঙে দেওয়ার কারণে কংগ্রেস তাকে 10 বছরের জন্য নিষিদ্ধ করে। জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। 1 জানুয়ারি 2027 থেকে এই দায়িত্ব গ্রহণের জন্য সদস্য রাষ্ট্রগুলোকে প্রার্থী মনোনয়নের আহ্বান জানানো হয়েছে। 15 সদস্যের নিরাপত্তা পরিষদ ও 193 সদস্যের সাধারণ পরিষদের সভাপতি একটি যৌথ চিঠিতে প্রার্থী মনোনয়নের জন্য এই আমন্ত্রণ জানান। জাতিসংঘের পাঠানো চিঠিতে বলা হয় দুঃখের বিষয়ে মহাসচিবের পদে এখনো কোনো নারী আসেননি। জাতিসংঘ বিশ্বাস করে উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণের পদে নারী পুরুষের সমান সুযোগ নিশ্চিত করা জরুরি, তাই সদস্য রাষ্ট্রগুলোকে নারী প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে উৎসাহিত করা হয়েছে। সাধারণ পরিষদে একজন প্রার্থীকে আগামী 10 বছরে 10ম মহাসচিব পদে নির্বাচনের জন্য সুপারিশ করবে নিরাপত্তা পরিষদ। এই পদে এরই মধ্যে চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলে, কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট রেবেকা গ্রিনস্প্যান এবং আর্জেন্টিনার কূটনীতিক রাফায়েল গ্রসির নাম সামনে এসেছে। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল, 71-এর সাথে থাকুন।